আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই ফিফা বিশ্বকাপ 2026। ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশে এখন চলছে নানা আয়োজন। হবিগঞ্জে তেমনি হয়ে গেল আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ম্যাচ। খেলা শেষে আয়োজন করা হয় ভোজের। বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে সারা দেশ। ছোট্ট বড় সকল বয়সের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বিশ্বকাপ ফুটবল, যেখানে মেসি, রোনালদো ও নেইমারের মতো তারকাদের জাদুকরি দাপটে কাঁপছে বিশ্বকাপের মাঠ। সেখানে তাদের প্রতি ভালোবাসার এই ছোট্ট উদাহরণ এই প্রীতি ফুটবল ম্যাচ। আমরা চাই আমরা সুন্দর ভদ্র খেলা দেখাতে চাই। আমরা অহংকার করি না, অহংকার পতনের মূল। ইনশাল্লাহ 26 সালে আমরা বিজয়ী অবশ্যই হব। এই আয়োজনটা আমাদের স্মৃতিটা ধরে রাখার জন্য যে আয়োজন করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার সদরপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে মেতে ওঠেন ফুটবলে। খেলা শেষে তারা মিলিত হন ভোজন বিলাসে। তো আজকে এই ফুটবল ম্যাচে খাসি অলরেডি বিরিয়ানি পাক হয়ে গেছে। আমরা হারার পরে বা জিতার পরে সবাই একসাথে বসে, যেহেতু এটা প্রতিদ্বন্দ্বিতা না, আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট করার জন্য আমরা এই ম্যাচটা আয়োজন করছি, শুধু আনন্দ এবং বিনোদনের জন্য। বিশ্বকাপের টান টান উত্তেজনা বাড়তে থাকার আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন হবিগঞ্জের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক। 2022-এর মধ্যে আমরা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছি, ইনশাআল্লাহ এবার আমরা চ্যাম্পিয়ন হব। জায়গাটার মাঝে আমরা 6টা স্টার লাগানি, আমরা বহুত স্বপ্ন। ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা যতটা বাড়ছে ততটাই বাড়ছে ফুটবলের প্রতি প্রেম ও ভালোবাসার টান। দিন শেষে প্রিয় দলের হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি, এমনটাই চান সমর্থকরা। আখলাস আহমেদ, প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। স্বপ্ন পূরণে দেশব্যাপী সফর করছেন পটুয়াখালীর এক যুবক। মসজিদে মসজিদে ঘুরে দিচ্ছেন আজান। থাকা ও খাওয়া সবই হচ্ছে মানুষের ভালোবাসায়। এটি একটি বিরল দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা। পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন মধ্য টিয়াখালী গ্রামের সরওয়ার হাওলাদারের ছেলে আলী আকবর। সম্প্রতি সিভিল ডিপ্লোমা শেষ করেছেন তিনি। ছোট থেকেই আকবরের স্বপ্ন ছিল দেশের 64 জেলার একটি করে মসজিদে আজান দেবেন ও নামাজ আদায় করবেন। গত 8 এপ্রিল যাত্রা শুরু করেন তিনি। এরই মধ্যে সফর করেছেন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী সহ অন্তত 22টি জেলা। ঘর থেকে খালি হাতে বের হয়ে নানা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উপভোগ করছেন বিভিন্ন দর্শনীয় স্থান। বেশিরভাগ রাত কাটাচ্ছেন মসজিদে। মানুষের ভালোবাসায় পাচ্ছেন খাবার। তবে বেশিরভাগ জায়গায় মানুষের আন্তরিকতায় মুগ্ধ হলেও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখিও হতে হয়েছে তাকে। অলরেডি আমার 14টা জেলা শেষ হয়েছে, তো এর ভিতরে আমি কিছু কিছু জিনিস ফেস করছি। দেখা গেছে আপনার অনেক জিনিসই ফেস করা লাগছে। দেখা গেছে কেউ কেউ চাইলে খাওয়ায় না। যেহেতু আমার বিনা টাকায় সফরটা ছিল, সেক্ষেত্রে আমি চেষ্টা করতাম লিফট নেওয়ার, তো কেউ কেউ নিত। তাই এমন দেখা গেছে আমি 2-3 কিলোমিটার হাঁটতাম এই রোদের ভিতরে, কেউ আমার লিফট দিত না। সেক্ষেত্রে একটা পাইতাম, আবার সে অর্ধেক নামাই দিত, পরে আবার আরেকটা পাইতাম। এরকম করে আপনার দেখা গেছে আমার টার্গেট ছিল প্রত্যেক জেলায় এক একটা মসজিদে আজান দেয়া এবং নামাজ পড়া। একদিনে 3টে জেলাও কভার করছি। দেখুন, দেখা গেছে বরিশাল থেকে শুরু করছি, জালকাঠি গিয়ে জোহরের আজান দিছি, আপনার পিরোজপুর গিয়ে আসর আজান দিছি এবং বাগেরহাট গিয়া মাগরিবের আজান দিছি। কারণ তখন তো আমার থাকার কোনো জায়গা ছিল না মসজিদ ছাড়া। তো আমি চেষ্টা করতাম যে আমি যত তাড়াতাড়ি পারি আমার এই যে জেলাগুলো কভার করা। আলী আকবরের ব্যতিক্রমী সফরকে একটি বিরল ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। 64 জেলার 64টা মসজিদে আজান দিয়ে নামাজ পড়ার জন্য আমরা অতি উৎসাহিত যে আসলে ও সামনের দিকে আগাইয়া যাক। আমরা সবাই এই জন্য ওর এই দীর্ঘ বা সুস্থ কামনা করছি। আমরা খুবই খুশি হয়েছি যে একটা বাংলাদেশে 64 জেলা বিনা টাকায় ঘোরা এবং 64টা মসজিদ আজান দেওয়া আমাদের একটা গর্বের বিষয়। তো তার জন্য দোয়া ভালোবাসা থাকবে সবসময়, সে আরও অন্য অন্য জায়গায় যাক এবং তার চ্যালেঞ্জটা পূরণ হোক। শুধু 64 জেলা আজান দেওয়া তার মুখ্য উদ্দেশ্য হলো, এটার সাথে সাথে সে আমাদের বাংলাদেশের 64 জেলা সম্পর্কে তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সে জানতে পারবে এবং তার এই কাজকর্ম দেখে আরও অনেকে অনুপ্রাণিত হবে এবং বাংলাদেশের 64 জেলা সম্পর্কে ধারণা এবং জ্ঞান লাভ করবে। মানুষের ভালোবাসা নিয়ে সফলভাবে 64 জেলা সফর শেষ করবেন আলী আকবর, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে পটুয়াখালী, কুমিল্লা, বরিশাল ও কক্সবাজার সহ দেশের ৯ অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় এসব নদীবন্দর সমূহে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উত্তরের ২ জেলা কুড়িগ্রাম ও নওগাঁয় কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি সমতলে কমতে থাকায় জেলায় বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে। তবে অন্তত ৩৬টি পয়েন্টে তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। হুমকির মুখে পড়েছে অসংখ্য বসতবাড়ি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা। বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় নওগাঁর প্রধান দুটি নদী আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদীর পানি কমতে শুরু করেছে। এতে করে জেলায় বন্যার আশঙ্কা নেই বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রশান্ত মহাসাগরের তলদেশ দিয়ে নিঃশব্দে বয়ে চলছে বিশাল এক উষ্ণ পানির স্রোত। বিজ্ঞানীরা একে বলছেন কেলভিন ওয়েভ। এই কেলভিন ওয়েভই ডেকে আনছে ইতিহাসের অন্যতম শক্তিশালী সুপার এল নিনো, যে কারণে বিশ্বজুড়ে খরা, বন্যা ও তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। সাগরের নিচের এই ঢেউ কতটা ভয়ঙ্কর? সাধারণত সাগরের তলদেশের পানি সমতলের চেয়ে অনেক ধীরে উত্তপ্ত বা শীতল হয়, কিন্তু সমুদ্রের গভীরে চলমান বিশাল উষ্ণ পানির ঢেউ ইতিমধ্যেই কিছু এলাকায় স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। এই কারণেই বিশ্বজুড়ে আবারও ছড়িয়ে পড়েছে ভয়াবহ জলবায়ু আতঙ্ক। বিজ্ঞানীরা সতর্ক করছেন, প্রশান্ত মহাসাগরের গভীরে তৈরি হওয়া অস্বাভাবিক উষ্ণ পানির দানবীয় প্রবাহ পৃথিবীকে ঠেলে দিতে পারে এক বৃহৎ সুপার এল নিনোর দিকে। বিজ্ঞানীরা দাবি করছেন, এখনকার কেলভিন ওয়েভটি ১৯৯৭ সালের মারাত্মক কেলভিনের রূপের সঙ্গে পাল্লা দিচ্ছে। ১৮৫০ সালের পর থেকে এমন সুপার এল নিনোর দেখা মিলেছে মাত্র ৬ বার। এল নিনো হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা কয়েক বছর পর পর প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের উপরিভাগের পানিকে মারাত্মক উষ্ণ করে তোলে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এবার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভয়াবহ খরা, পানির সংকট এবং কৃষি উৎপাদনে বড় ধস নামতে পারে। বাংলাদেশেও বাড়তে পারে তীব্র গরম, বিদ্যুৎ সংকট, ফসলহানি এবং ডেঙ্গু সহ বিভিন্ন রোগের ঝুঁকি। অতিবৃষ্টির কারণে হাওর অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইভেন প্লেনল্যান্ডে যেসব জায়গা ধান কাটা, সেক্ষেত্রেও সমস্যা হয়েছে বৃষ্টির কারণে। তারা অনেক সময় এই 2 টাইমে ধান শুকাতে পারেনি। আমন ধান যেটা, এটা অনেকটা হচ্ছে পানির উপর নির্ভরশীল, বর্ষার কম বৃষ্টির উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আপনার এক্সট্রা ইরিগেশন দিতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আপনাকে জ্বালানি সংকট বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, জলবায়ু পরিবর্তনের এই ভয়ঙ্কর নতুন সংকেত শুধু পরিবেশ নয়, বরং বিশ্ব অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং মানব সভ্যতার ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। বিজ্ঞানীরা আরও বলছেন, ১৫০ বছর আগে এমন এক বিভীষিকাময় এল নিনোর প্রভাবে দুর্ভিক্ষে বিশ্বের তৎকালীন জনসংখ্যার প্রায় 4 ভাগ বিলুপ্ত হয়ে গিয়েছিল। ২০২৬ সালের সুপার এল নিনোর প্রভাবে প্রাণীজ আমিষের বাজারে বড় ধরনের অস্থিরতার পূর্বাভাসও দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানিয়েছে, এই গ্রীষ্মে এল নিনো হবার সম্ভাবনা রয়েছে ৬২ ভাগ। ফরিদপুর মেডিকেলে একসাথে 5 সন্তানের জন্ম দিয়েছেন এক মা। তবে এর মধ্যে 2 নবজাতকের মৃত্যু হয়েছে। অন্য 3 নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক। ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভবকদিয়া গ্রামের প্রবাসী মাহমুদুল হাসানের স্ত্রী চাঁদনী বেগম এই 5 সন্তানের জন্ম দেন। চিকিৎসকরা জানান, নির্দিষ্ট সময়ের আগে মাত্র 24 সপ্তাহেই এই 5 শিশু জন্ম নিয়েছে, যে কারণে স্বাস্থ্য ঝুঁকির মুখে রয়েছে নবজাতকরা। এ ধরনের নবজাতকদের যে ধরনের আইসিইউতে রাখতে হয়, সেই আইসিইউ ফরিদপুর মেডিকেলে নেই বলে স্বজনদের জানিয়েছেন চিকিৎসকরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
কাতারের উপহার দেয়া উড়োজাহাজে প্রথমবার ভ্রমণের মাধ্যমে এর উদ্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলাসবহুল এই বিমানটি যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরিবহন পুলে। গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাতারের সরকার বিলাসবহুল অত্যাধুনিক বোয়িং উড়োজাহাজ উপহার দিয়েছিল এবং বুধবার নর্থ ডাকোটার উদ্দেশ্যে রওনা দিয়ে সেই বিলাসবহুল বোয়িং বিমানের ব্যবহার শুরু করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজকে বলা হয় এয়ারফোর্স ওয়ান। এয়ারফোর্স ওয়ান একটি বিমান হলেও উড়ন্ত হোয়াইট হাউসের তুলনায় কোনো অংশে কম নয়। আভিজাত্য, আয়েশ কিংবা নিরাপত্তার ক্ষেত্রে এয়ারফোর্স ওয়ান বিশ্বসেরা হয়ে থাকে। কাতারের উপহার দেয়া এই এয়ারফোর্স ওয়ান $40 কোটি। এয়ারফোর্স ওয়ান শুধুমাত্র যাত্রী বহনকারী বিমান নয়, এটি আদতে একটি উড়ন্ত প্রেসিডেন্সিয়াল কমান্ড সেন্টার। আর তাই এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা ব্যবস্থা। মার্কিন প্রেসিডেন্টের বিমানকে সম্ভাব্য সব ধরনের হুমকি মোকাবেলার উপযোগী করে তৈরি করা হয়। বিমানটিতে অত্যন্ত সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা, উন্নত ডেটা নেটওয়ার্ক রয়েছে, যার মধ্যে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট অন্তর্ভুক্ত। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প আকাশপথে থেকেও দেশ পরিচালনার সুযোগ পাবেন, কিংবা যে কোনো জরুরি পর্যায়ে জরুরি যোগাযোগ করতে পারবেন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। বিমানের জ্বালানি ধারণ ক্ষমতা এতটাই যে সারা বিশ্বে চক্কর দিতে পারবে। প্রয়োজনে মাঝ আকাশে জ্বালানি ভরেও নিতে পারবে এই বিমানটি। এয়ারফোর্স ওয়ান এই বিমানে রয়েছে প্রেসিডেন্সিয়াল সুইট, তারপর রয়েছে মেডিকেল কক্ষ, সম্মেলন কক্ষ এবং রান্নাঘর, যে রান্নাঘরে 100 জন পর্যন্ত মানুষের জন্য রান্না করা যায়। এছাড়া এই বিমানে মার্কিন প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের জন্য আলাদা আলাদা কেবিন রয়েছে, এমনকি সাংবাদিকদের জন্য প্রশস্ত কেবিন, এছাড়া আলাদা ম্যাসেজ সেন্টার এবং ব্যক্তিগত টিভি স্ক্রিনও রয়েছে। তবে ট্রাম্পের এই উপহার গ্রহণকে নিয়ে যুক্তরাষ্ট্রের নৈতিকতা, সংবিধান কিংবা নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে প্রশ্ন এবং বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্প বিরোধীরা বলছেন ট্রাম্পের এই পুরস্কার গ্রহণটি আসলে দেশটির জন্য স্বার্থ বিরোধী এবং নিরাপত্তা বিরোধী। তবে এসব সমালোচনাকে থোড়াই কেয়ার করছেন ট্রাম্প। তিনি এসব সমালোচনা উড়িয়ে দিয়ে বলছেন এত দামি এবং এত বিলাসবহুল উপহার না নেওয়াটাই বরং বোকামি। এ বিষয়ে ট্রাম্প আরও বলেছেন, অন্যান্য দেশের বড় বড় নেতারা যেখানে উন্নত এবং বিলাসবহুল উড়োজাহাজ ব্যবহার করছেন, সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 35 বছরের পুরনো বোয়িং উড়োজাহাজ ব্যবহার করছে। আর তাই বিরক্ত হয়ে ট্রাম্প নিজেই কাতারের রাজ পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদের কাছ থেকে উড়োজাহাজটি বিনামূল্যে উপহার হিসেবে সংগ্রহের ব্যবস্থা করেছিলেন। বোয়িং বর্তমানে মার্কিন প্রেসিডেন্টকে বহনের জন্য আরও 2টি উড়োজাহাজকে পরিবর্তন আনার জন্য কাজ করে যাচ্ছে, তবে সেগুলো প্রস্তুত করতে আরও 2 বছর লাগবে। তবে ততদিন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উপহার পাওয়া এই উড়োজাহাজটি ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে। নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানকে ঘিরে তেহরানে জড়ো হতে শুরু করেছেন সাধারণ মানুষ। তবে এই আয়োজনে অংশ নিতে পারছেন না তার ছেলে মুস্তফা খামেনি। দেশটির রাজধানীতে কালো পোশাক পরিহিত বাসিন্দাদের ইরানের জাতীয় পতাকা উড়াতে ও শোক প্রকাশ করতে দেখা গেছে। এছাড়া খামেনির মরদেহ বহনকারী কফিনের ছবি প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। মূল অনুষ্ঠান শনিবার থেকে শুরু হলেও শুক্রবার সকাল থেকে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হবে, যা দুপুর 12টা পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানে পাকিস্তান, বাংলাদেশ, রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করবেন। পাশাপাশি বিভিন্ন দেশের বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেবেন। এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মুস্তফা খামেনি তার বাবার জানাজায় উপস্থিত থাকতে চাইলেও জীবনের ঝুঁকি বিবেচনায় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো তাকে অনুমতি দিচ্ছে না। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।